রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আর এই আলোচনায় আছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে বিষয়টি আমি পূর্বে বলেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়গুলো হলো যে পদ ও বাক্য, সাথে শব্দ কথাটিও যুক্ত হবে। আরেকটি হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। পদ ও শব্দ বলতে আমরা কি বুঝি, পদের ব্যাক্তার্থ যাত্রার্থ কি, পদের প্রকারভেদ, যদিও এটি আমাদের আজকের যে বিষয় সেখান থেকে এটাকে আমরা একটু আলোচনা থেকে দূরে রাখছি, কারণ হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে পদ ও বাক্য, শব্দের শ্রেণী বিভাগ, পদ ও শব্দ, পদের ব্যাক্তার্থ যাত্রার্থ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি আমাদের অ্যাসাইনমেন্ট এসেছে। আমরা মূলত সেটাকে হাইলাইট করে আজকের ক্লাসে আমরা আলোচনার জন্য এগিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনাতে যে বিষয়গুলো আমরা শিখতে পারি সেটি হলো পদের অর্থ ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ পদ কি বা পদ কাকে বলে সেটা আমরা বলতে পারবো। যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবো, সাথে সাথে পদ ও শব্দের মধ্যে পার্থক্য বা আমরা বর্ণনা করতে পারবো, এবং যুক্তিবিদ্যায় পদের ব্যাক্তার্থ যাত্রার্থের ধারণা লাভ করতে পারবো, এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আমরা সেটা জানতে পারবো, সেটি হলো পদের ব্যাক্তার্থ যাত্রার্থের মধ্যকার সম্পর্ক আমরা বর্ণনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আজকে যে আলোচনার মূল যে বিষয় যেটিকে কেন্দ্র করে আজকের এই আলোচনা সেটি আমরা লিখি, সেটি হলো পদ। আমরা জানি ইতিপূর্বে আমরা এই ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসে আমরা পদ বলতে যেটা বুঝি যে এটি একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, TERM। এটি টার্মিনাস শব্দ থেকে এসেছে। টার্মিনাস শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। সেই টার্মিনাস শব্দটি এর অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। এখানে আমরা প্রান্ত বা সীমা বলতে যে বিষয়টা বুঝি সেটি হলো যে একটি যুক্তিবাক্যের যে তিনটা বিষয় থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, একটি হচ্ছে সংযোজক, আর একটি হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয় যে দুই প্রান্তে একটি যুক্তিবাক্যের অবস্থান করে, এই প্রান্তদ্বয়কেই মূলত আসলে টার্মিনাস হিসাবে বা যুক্তিবাক্যের প্রান্ত বা সীমা হিসাবে আমরা অভিহিত করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু পদের সংজ্ঞাটাকে একটু জানার চেষ্টা করি তাহলে আমাদের এই টার্মিনাস শব্দের অর্থাৎ প্রান্ত বা সীমা এই বিষয়টি আর একটু পরিষ্কার হবে। সেটি হলো যে আমরা কোনো যুক্তিবাক্যের এক বা একাধিক যে শব্দ বা শব্দ সমষ্টির সাথে যুক্ত হয়ে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহার হওয়ার যোগ্য, এরকম শব্দ বা শব্দ সমষ্টিকে মূলত আমরা পদ বলে থাকি। তাহলে পদ হতে হলে যে বিষয়টি আমাদের সাথে সর্বপ্রথমে থাকতে হবে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে তাদের বসবার যোগ্যতা থাকতে হবে। যদি তারা বসতে পারে উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে, তাহলে তাদেরকে আমরা পদ হিসাবে আখ্যায়িত করব। অর্থাৎ আমরা একটু উদাহরণ যদি এখানে লিখি, সেটি হলো সকল বক হয় সাদা। এই যে কথাটি, এখানে হচ্ছে বক হচ্ছে উদ্দেশ্য, সাদা হচ্ছে বিধেয়। সাদা হচ্ছে বিধেয়। আমরা জানি যে এই বকটি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে সব সময় বসতে পারে, অতএব এটা নিয়ে তার বসার ক্ষেত্রে কারোর কোনো সহযোগিতারও প্রয়োজন হয় না, কোনো বাধারও সম্মুখীন হয় না। সুতরাং এটি একটি পদ। এই পদটিকে আমরা বলছি যুক্তিবাক্যের ক্ষেত্রে যেখানে ব্যবহার করা হচ্ছে সেটাকে আমরা উদ্দেশ্য বলছি। এবং শেষে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেই শব্দটি হচ্ছে সাদা। এই সাদা কথাটি বকের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা এই সাদাটি হচ্ছে বিধেয়, সেটিও একটি স্বতন্ত্রভাবে একটি যুক্তিবাক্যের বিধেয়ের স্থানে বসতে পারে। সুতরাং এই সাদা এবং বক এই দুটি অর্থাৎ বিধেয় এবং উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে সাদা এবং উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে বক। এই ধরনের যেসব শব্দগুলো যেমন মানুষ, চতুষ্পদ, মরণশীল, দ্বিপদ,
গরু, ছাগল ইত্যাদি অনেক ধরনের শব্দ আছে যে শব্দগুলোকে আমরা পদ হিসেবে আখ্যায়িত করতে পারি। লাল, সাদা, কালো ইত্যাদি এগুলোকেও আমরা পদ হিসেবে ব্যবহার করতে পারি এবং এই জন্যে এই শব্দগুলোকে আমরা বলছি পদ। তাহলে পদ কোনটা? কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহার হতে পারে যে শব্দ বা শব্দ সমষ্টি, তাকে আমরা সাধারণ অর্থে পদ বলছি। আমরা এই পদ, সাধারণত যে পদ আমরা বলছি অর্থাৎ যুক্তিবিদ্যার ভাষায় যাকে আমরা পদ বলছি, সেটাকে যুক্তিবিদগণ কিভাবে এটাকে বলেছেন সেটিও আমরা একটু দেখি। যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ বলেন, একটি পদ একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিদেহ, যুক্তিবাক্যের যার সম্পর্কে বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্যই এই পদ ব্যবহৃত হয়। আবার যুক্তিবিদ শাস্ত্রী বলেন, একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিদেহ যা কিছু চিন্তা করা যায় তাকে পদ বলে সংজ্ঞায়িত করা যায়। অতএব আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহার হওয়ার যোগ্য বা ব্যবহৃত হতে পারে এরকম যেসব শব্দগুলো থাকবে সেই শব্দগুলো হচ্ছে মূলত পদ। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে যে সব আমার শব্দ তো পৃথিবীতে অনেক শব্দ আছে, তাহলে সকল শব্দ পদ নয় কেন, বা সকল শব্দ কি পদ? এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা পরবর্তীতে পরবর্তীতে আমরা আলোচনায় আসব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে আরেকটু বিষয় একটু জানার চেষ্টা করি। পদকে আমরা ব্যাপক অর্থে ব্যবহার করে থাকি, আবার সংকীর্ণ অর্থে ব্যবহার করে থাকি। ব্যাপক অর্থে কি? যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে ব্যবহার যোগ্য, অর্থাৎ যে শব্দ সমষ্টি বা শব্দ ব্যবহার হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় হতে পারে, সে সকল শব্দকে আমরা ব্যাপক অর্থে ব্যবহার করি, সেটাকে আমরা বলছি ব্যাপক অর্থে পদ। আর যে শব্দগুলো শুধুমাত্র ব্যবহার হয় বা ব্যবহার হয়েছে এই ধরনের শব্দগুলোকে আমরা বলছি সংকীর্ণ অর্থে পদ। তাহলে পদ হচ্ছে, আমরা এই ক্ষেত্রে দুই ধরনের একটা বিষয় আসে, পদের ব্যাপক অর্থে পদ এবং সংকীর্ণ অর্থে পদ। ব্যাপক অর্থে পদ হচ্ছে যে শব্দগুলো পদ হওয়ার যোগ্য বা শব্দ সমষ্টি পদ হওয়ার যোগ্য সেই শব্দগুলোকেই আমরা ব্যাপক অর্থে পদ বলে থাকবো, এবং যে শব্দগুলো শুধুমাত্র যুক্তিবাক্যে ব্যবহার করা যায় বা ব্যবহার হয়েছে এই ধরনের যেসব শব্দ, যেমন এখানে আমরা লিখেছিলাম যে সকল বক হয় সাদা, এখানে বক এবং সাদা এই দুটিই কিন্তু আসলে পদ। এখন এর বাইরে বাকিগুলো পদ বলা যাবে না, এরকম একটি সংকীর্ণ অর্থেও কিন্তু পদের যে অর্থ প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু যে বিষয়টি একটু আলোচনা করতে চাই সেটি একটু উদাহরণের মাধ্যমেই আমরা সেগুলোতে আসব। সেটি হলো যে আমরা প্রথমে জানবো যে পদ কি, অর্থাৎ পদের উদাহরণ একটি হবে শব্দ, বাক্য ও যুক্তিবাক্য। এই চারটা বিষয় আমাদের আজকের পড়ার সাথে খুবই সম্পর্কযুক্ত বা ওতপ্রোতভাবে জড়িত। পদ কাকে বলে বা পদ কি বা পদের অর্থ কি সেটি আমরা ইতিমধ্যেই জেনে গেছি। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে শব্দ। শব্দ কি? শব্দ হচ্ছে একটি বা একাধিক অক্ষর সমন্বয়ে যে শব্দ গঠিত হয়, যেটা যে অর্থ যার একটি সামান্য অর্থও থাকে তাকে আমরা বলছি শব্দ। একটি বা একাধিক শব্দ অক্ষরও হতে পারে, একটি অক্ষর দিয়েও হতে পারে, আবার একাধিক অক্ষর, যেমন না একটি শব্দ, নতুন একটি মাত্র শব্দ অক্ষর দিয়ে এটা গঠিত। আবার আমার ময়াকার তিনটা অক্ষর দিয়ে গঠিত, অর্থাৎ এটিও একটি শব্দ। বাক্য আমরা কি বলি? বাক্য কাকে বলি? এক বা একাধিক শব্দের সমন্বয়ে যদি মনের ভাব প্রকাশ করে বা তার একটি অর্থ থাকে তাহলে তাকে আমরা বলি বাক্য। বাক্যের ক্ষেত্রে যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, ফুলটি সুন্দর, তার জামাটি লাল ইত্যাদি যেসব আমরা বাক্যগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা, অর্থাৎ সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি বাক্য হিসেবে আসে সেগুলোকে আসলে সাধারণ বাক্য হিসেবে আমরা বলে থাকি। এখন আমাদের আজকের আরেকটি শব্দ এখানে আছে, সেটি হচ্ছে যুক্তি বাক্য। যুক্তি বাক্য বলতে তাহলে আমরা কি বুঝি? যুক্তি বাক্য বলতে আমরা বাক্যের সাথে কিছুটা তো সমন্বয় বা কিছুটা তো মিল থাকবেই। সেটি হলো, যেহেতু যুক্তি পরে বাক্য এবং বাক্য শব্দটি যুক্তির সাথে সংযুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথার মধ্যে আমরা আনতেই পারি যে মনের ভাব বা সেই বাক্যটির একটি অর্থ থাকতে হবে। যদি মনের ভাব প্রকাশ করে বা অর্থ যদি থাকে তাহলে তাকে আমরা বাক্য বলি। কিন্তু এখানে আমাদের আজকের যে বিষয় সেটি হলো
যুক্তি বাক্য। যুক্তি বাক্য বলতে আমরা যেটা বুঝি সেটি হলো, আমরা ইতিপূর্বে একটি বাক্য আমরা লিখেছিলাম যে একটি উদ্দেশ্য থাকবে, একটি সংযোজক থাকবে এবং একটি বিধেয় থাকবে। অর্থাৎ উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় সমন্বয়ে যে মনের ভাব প্রকাশ করবে সেটা স্বীকৃতিমূলক হতে পারে, সেটি অস্বীকৃতিমূলক হতে পারে। এই ধরনের যে বাক্য সেটাকে আমরা বলবো যুক্তি বাক্য, যেটা যুক্তিবিদ্যার ভাষায় ব্যবহার করা হয়েছে, যেটা স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক উদ্দেশ্য এবং বিধেয় থাকতে হবে এবং তার একটি সংযোজক হয় অথবা নয় থাকতে হবে। এইরকম যে বাক্যকে সেটাকে আমরা বলছি যুক্তি বাক্য। আমরা একটু উদাহরণ যদি লিখি, সকল ছাত্র হয় মেধাবী। এই যে একটি বাক্য, এই বাক্যটিকে আমরা বলবো একটি যুক্তি বাক্য। যুক্তি বাক্য। আবার বাক্য কি, সেটা হলো যে আমার একটি গরু আছে, বা আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী। শব্দ আমরা কি, যেমন আমার, সাদা, লাল ইত্যাদি, এগুলো হচ্ছে এক একটি শব্দ। এই যে আমরা তিনটা বিষয় এর মধ্যে নিয়ে আসলাম, একটি হচ্ছে যে যুক্তি বাক্য, সেটাকে আমরা বলছি যেটা হচ্ছে যার উদ্দেশ্যতা আছে, যার সংযোজক আছে এবং যার বিধেয় আছে। এই তিনটার সমন্বয় করে যে বাক্য গঠন করা হয়েছে এবং সেই বাক্যটি একটি মনের ভাব বা তার একটি অর্থ প্রকাশিত হয়েছে, তাকে আমরা বলছি যুক্তি বাক্য। আর সাধারণ বাক্য আমরা তো জানি যে, যেমন আমি লিখেছি আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী ইত্যাদি, এটি হচ্ছে সাধারণ বাক্য। আরেকটি আমরা শব্দের কথা এখানে বলেছিলাম, শব্দ যেমন আমার, বা আমি যদি এইখান থেকে বলি আমি রাজশাহী কলেজ একাদশ শ্রেণী, এগুলো সবগুলো এক একটি হচ্ছে শব্দ। আর পদ হচ্ছে, যুক্তিবিদ্যায় পদ হিসেবে আমরা ব্যবহার করছি কোনটা, যারা উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই সকল শব্দগুলোকে আমরা পদ হিসাবে আখ্যায়িত করছি বা পদ আমরা বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন যে প্রশ্নটি মাথার মধ্যে আসে সেটি হলো যে আমরা বলছি যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হয়, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলি। এখন প্রশ্ন হলো, তাহলে সকল শব্দ নিশ্চয় পদ নয়, বা সকল শব্দকে আমরা পদ বলতে পারি না। সেই ক্ষেত্রে যুক্তিবিদ্যায় যে বিষয়টি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণী বিভাগ করা হয়েছে। এই শ্রেণী বিভাগ হচ্ছে তিন ধরনের। একটি হচ্ছে পদযোগ্য শব্দ, দুই হচ্ছে সহ পদযোগ্য শব্দ, তিন হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য শব্দ। আমরা তিন ধরনের শব্দ যুক্তিবিদ্যায় আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে পদযোগ্য শব্দ, আরেকটি হচ্ছে সহপদযোগ্য শব্দ, আরেকটি হচ্ছে পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। এই তিন ধরনের শব্দ। এখন আমরা এই তিন ধরনের একটি সংজ্ঞাগুলো আমরা যদি একটু জানি, যেমন পদযোগ্য শব্দ, এটাকে আমরা বলতে পারি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যেই নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা বলবো পদযোগ্য শব্দ। আমি আবার বলি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে নিজে নিজে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে আমরা বলবো পদযোগ্য শব্দ। অর্থাৎ যে শব্দগুলো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় ব্যবহার হওয়ার ক্ষেত্রে কোনো অন্য কোনো শব্দের বা অন্য কোনো কিছুর সহযোগিতা ছাড়াই তারা উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলবো পদযোগ্য শব্দ। যেমন আমরা বলতে পারি মানুষ, তারপর আমরা বলতে পারি সাদা, লাল, চতুষ্পদ, দ্বিপদ,
মেধাবী, ছাত্র ইত্যাদি শব্দগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। কারণ এইসব শব্দগুলো কোনো বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার ক্ষেত্রে কখনোই অন্য কোনো শব্দের সহযোগিতা তাদের প্রয়োজন হয় না। যে জন্য এই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলবো পদযোগ্য শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সহ পদযোগ্য শব্দ। আমরা দেখেই বুঝতে পারছি যে তার শব্দের ভাব দেখেই যে সহ পদযোগ্য শব্দ বলতে আমরা সেটাকেই আমরা বুঝবো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসার ক্ষেত্রে নিজে নিজে তো বসতে পারে না, কিন্তু পদযোগ্য শব্দের সাথে বসে তার পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলবো পদযোগ্য, সহপদযোগ্য শব্দ। আমি আবার বলি, যে শব্দগুলি বা যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে তারা নিজেরা বসতে পারে না পদ হিসাবে, কিন্তু পদযোগ্য শব্দের সাথে বসে তারা পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করে, এই ধরনের যেসব শব্দগুলি আছে সেই সকল শব্দগুলোকে আমরা বলবো সহপদযোগ্য শব্দ। আমরা একটা উদাহরণ দিলেই মনে বিষয়টি পরিষ্কার হয়। যেমন আমরা যদি লিখি একটি হয় খুব, এখানে আমি একটা উদ্দেশ্য দিয়েছি, একটা বিধেয় দিয়েছি এবং একটা সংযোজকও আছে, কিন্তু এই বাক্যটির কোন মনের ভাব কোনো প্রকাশ, অর্থাৎ এর কোনো অর্থ প্রকাশ করা হয়নি বা অর্থ প্রকাশিত হচ্ছে না। যে একটি হয় খুব, অর্থাৎ একটি কি হয় খুব, এরকম একটি প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসছে। কিন্তু আমি যদি লিখি যে একটি ছাত্র হয় খুব মেধাবী, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটি অর্থ প্রকাশ করছে যে একজন ছাত্র সে খুব মেধাবী, এই কথাটা আমরা বুঝছি, এই ধরনের একটি অর্থ এখানে প্রকাশ করছে। আমরা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলাম সেটি হলো, যখন একটি একা একা বসছে বা খুব শব্দটি একা একা বসছে, তখন কিন্তু তারা পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করছে না। এই কারণেই করছে না যে তার দ্বারা কোনো অর্থ প্রকাশিত হচ্ছে না। কিন্তু ছাত্র এবং মেধাবীর সাথে, অর্থাৎ ছাত্রের সাথে যখন একটি কথাটা যুক্ত হলো এবং মেধাবীর সাথে যখন খুব কথাটি যুক্ত হলো, তখন সেটি একটি পদ হিসাবে বসার একটি মনের ভাব, অর্থ প্রকাশ করলো, মনের ভাব প্রকাশ করছে এখানে, এবং এটাকে একটি পদ হিসাবে তখন আমরা, যেহেতু আমরা বারবার বলছি যে কোনো পদ একটি শব্দ দিয়েও হতে পারে, একাধিক শব্দ দিয়েও হতে পারে, যেজন্য আমরা বলি যে শব্দ বা শব্দ সমষ্টি, আমরা কথাটা কিন্তু বারবার বলছি। তাহলে এখানে একাধিক শব্দ দিয়ে এখানে আমরা একটি পদ পেয়েছি, সেটা হলো একটি এবং ছাত্র মিলে একটি পদ, এবং খুব এবং মেধাবী মিলে হচ্ছে আরেকটি পদ, অর্থাৎ একটি ছাত্র উদ্দেশ্য পদ, খুব এবং খুব মেধাবী এই শব্দটি হচ্ছে বিধেয় পদ। এই দুইটি, এখন আমরা যদি বলি যে ছাত্র হয় মেধাবী, তাহলেও কিন্তু যুক্তিবাক্য হবে, কারণ এখানেও অর্থ কিন্তু প্রকাশ করে। তাহলে আমরা দেখছি যে ছাত্র হচ্ছে একটি পদযোগ্য শব্দ, মেধাবীও একটি পদযোগ্য শব্দ, ছাত্রের সাথে একটি, মেধাবীর সাথে খুব, এই শব্দ অর্থাৎ একটি এবং খুব এই শব্দ দুটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। কারণ এরা নিজে যখন বসছে তখন তারা পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করছে না, কিন্তু যখন পদযোগ্য শব্দের সাথে বসছে বা আগে বা পরে, তখন তারা পদ হিসেবে বসার যোগ্যতা, অর্থাৎ সেখান থেকে একটি মনের ভাব প্রকাশ করছে। অতএব এটিকে আমরা তখন বলছি পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ হিসাবে তারা পদযোগ্য শব্দে রূপান্তরিত হচ্ছে। আমরা আরেকটি কথা বলতে পারি, যেমন করিম ও রহিম হয় ছাত্র, এই ও শব্দটি কিন্তু যখন আমরা শুধু ব্যাপার ও হয় ছাত্র, তখন কিন্তু এটি একটি বাক্য বা যুক্তি বাক্য হিসেবে তারা ঠিক মতো আসে না। কিন্তু যখন আমরা বলছি করিম ও রহিম হয় ছাত্র, এই ও শব্দটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। বা যদি আমরা বলি করিম এবং রহিম হয় খুব মেধাবী, এখানে এবং শব্দটি হচ্ছে সহপদযোগ্য শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো বিষয়টি আমি তোমাদেরকে পরিষ্কার করতে পেরেছি। এবার আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হলো পদ নিরপেক্ষ বা পদ। খুব সহজ কথাই বলি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসার যোগ্যতা কোনোভাবেই তারা রাখে না, অর্থাৎ পদযোগ্য শব্দের সাথে বসেও না, সহপদযোগ্য শব্দের সাথে বসেও না, অর্থাৎ কোনোভাবেই একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না। এই ধরনের যেসব কিছু শব্দ আছে
সেই শব্দগুলোকে আমরা বলছি পদ অযোগ্য শব্দ, অর্থাৎ তারা পদ হিসাবে যোগ্যতা তাদের একদমই নেই। যেমন আমরা শব্দগুলো লিখি, যেমন বা, মরি মরি, মরি মরি, হাই, হ্যালো ইত্যাদি যে শব্দগুলো, এই শব্দগুলো কখনোই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে কখনোই কোনো কিছু সহযোগিতা নিয়েও, অর্থাৎ অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়েও তারা পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই আলোচনার মূল বিষয় ছিল যে আমরা পদযোগ্য শব্দ হিসেবে, অর্থাৎ পদ হিসেবে আমরা বলছিলাম যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাদেরকে আমরা পদ বলবো। অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে আমরা পদ বলি। তাহলে যাদেরকে আমরা পদ বলবো না তারই একটি ক্লাসিফিকেশন এখানে করা ছিল, সেই সব শব্দগুলোকে নিয়ে সেই শব্দগুলোকে আমরা বলছি পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ বা অযোগ্য বা নিরপেক্ষ শব্দ। এই শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে শুধুমাত্র পদযোগ্য শব্দ, কোন কোন ক্ষেত্রে সহপদযোগ্য শব্দগুলো পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করছে, কিন্তু পদ নিরপেক্ষ শব্দগুলি কখনো কোনো যুক্তি বাক্যের পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হলো যে পদ ও শব্দের যে বিষয়টি আছে, অর্থাৎ পদ ও শব্দের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটিকে আমরা একটু জানবার চেষ্টা করি। সেটি হলো একটি শব্দ এক বা একাধিক বর্ণ বা অক্ষর দিয়ে গঠিত হয়, কিন্তু একটি পদ এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয়। 2 নম্বর হলো সকল শব্দই কিন্তু পদ নয়, কিন্তু সকল পদই কিন্তু শব্দ। আমরা ইতিপূর্বে আমরা দেখলাম যখন পদের যে ক্লাসিফিকেশন শব্দের প্রকারভেদ আমরা করছিলাম, তখন সেটা আমরা পরিষ্কার হয়ে গেছে যে কোন কোন শব্দগুলো পদ হবে আবার কোন কোন শব্দগুলো পদ নয়। অর্থাৎ খুবই আমরা পরিষ্কার হয়েছি যে সকল শব্দই আসলে পদ হতে পারে না, কিন্তু সকল পদই আসলে শব্দ হিসেবে স্বীকৃতি লাভ করে। 3 নম্বর হচ্ছে যে একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে, একটি যুক্তিবাক্যে মাত্র দুটি পদ থাকে। কোন দুটি পদ? উদ্দেশ্য এবং বিধেয়। কিন্তু একটি বাক্যে দুই বা ততোধিক, অর্থাৎ অনেকগুলো শব্দ থাকতে হবে। যেমন আমি লিখেছিলাম যে আমি রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, এখানে অনেকগুলো শব্দ এখানে সমন্বয় আছে। সুতরাং একটি পদ হতে হলে, অর্থাৎ যুক্তিবাক্যের যে পদ মাত্র দুটি থাকে, উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু শব্দের ক্ষেত্রে এর কোনো ধারাবাহিক মানে কোনো নিয়ম নেই। সেক্ষেত্রে এক বা একাধিক বা তার চেয়ে বেশি শব্দ সেখানে থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি যে বিষয়টি আছে, আরেকটি পার্থক্য যেটি আছে, যুক্তিবিদ্যার শব্দ হচ্ছে 3 প্রকার, যেটা আমরা এই ইতিপূর্বেই আমরা আলোচনা করলাম, পদযোগ্য, সহপদযোগ্য এবং পদ অযোগ্য শব্দ। এর মধ্যে কেবলমাত্র শুধু পদযোগ্য শব্দগুলোই হচ্ছে পদ। কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে সহপদযোগ্য শব্দগুলো পদযোগ্য শব্দের সাথে এসে পদ হচ্ছে, কিন্তু তাকে আমরা সরাসরি পদ আমরা বলতে পারছি না। ঠিক সেভাবে আমরা, অর্থাৎ সহপদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দগুলিকে আমরা কখনোই পদ বলতে পারি না। তারপর আরেকটি আছে, একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু একটি যুক্তি বাক্যের কেবলমাত্র একটি অর্থ থাকে। একটি শব্দের আমরা একাধিক অর্থ আমরা পাই, কিন্তু একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে মাত্র একটি আমরা অর্থ পাব। আরেকটি হচ্ছে একটি শব্দ দ্বারা আমাদের মনের চিন্তা, অনুভূতি, কল্পনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায়, কিন্তু একটি পদ দ্বারা কেবলমাত্র বা একমাত্র যদি বলি কথাটা এরকম ভাবে, যে শুধুমাত্র চিন্তা প্রকাশিত হয়। আমরা এই কথাটি আরেকবার একটু বলি। একটি শব্দ দ্বারা মনের চিন্তা, অনুভূতি, কল্পনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায়, কিন্তু একটি পদ দ্বারা কেবলমাত্র চিন্তা প্রকাশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সেটি হলো যে পদ কি, অর্থাৎ পদ শব্দটি কোথা থেকে এসেছে এবং পদের যে সাথে যে শব্দের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কের ক্ষেত্রে পদ বা শব্দের মধ্যে যে বিষয়গুলো আছে সেই, অর্থাৎ কোন কোন শব্দগুলো পদ, কোন কোন শব্দগুলো পদ নয়, সেটি নিয়ে আলোচনা করেছি। সাথে সাথে আমরা এটিও আলোচনা করেছি যে পদ এবং শব্দের মধ্যে যে পার্থক্যটা হয় বা পার্থক্যটা আছে সেটিও আমরা আলোচনা করেছি, তোমাদেরকে
তোমরা নিশ্চয়ই সে বিষয়গুলো বুঝতে পেরেছো আশা করছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে বলছি, এটি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে সম্ভবত এটি 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 আছে, এবং সে কারণেই আজকে আমি এটাকে আজকের আলোচনায় নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন আলোচনা করব পদের ব্যক্তার্থ ও জাত্যার্থ। ব্যক্তার্থ ও জাত্যার্থ, এই দুটি শুনতে মনে হয় যেন খুব কঠিন কোনো কিছু, শব্দ দুটিকে শুনতে মনে হচ্ছে যেন এমন কোনো কিছু যা এর আগে কখনো শুনিনি। যুক্তিবিদ্যা পড়ার পূর্বে আমার মনে হয় এই শব্দগুলোর সাথে আমরা কেউই পরিচিত ছিলাম না, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই শব্দ দুটির অর্থ কিন্তু খুবই সহজ। একটি হচ্ছে পরিমাণ আর একটি হচ্ছে গুণ। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের পরিমাণ কিসের গুণ, সেটি হলো এই পদের পরিমাণ এবং গুণ যখন প্রকাশ করে সেটিকে এখানে বোঝানো হচ্ছে। খুব সহজ অর্থে যদি আমি বলি, তাহলে পদের পরিমাণ এবং গুণ সম্পর্কিত যে আলোচনা, সেটি মূলত হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যার্থের ক্ষেত্রে সেই বিষয়টি চলে এসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই ব্যক্তার্থ এবং জাত্যার্থের সংজ্ঞাটি একটু জানবার চেষ্টা করি। সেটি হলো, ব্যক্তার্থ আমরা কাকে বলি? পদের ব্যক্তার্থ হচ্ছে কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুসমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। আমি আবার বলি, কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুসমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। যেমন মানুষ শব্দটি যদি আমরা ব্যবহার করি, মানুষ মানে কি হচ্ছে অতীতের মানুষ, বর্তমানের মানুষ এবং ভবিষ্যতের সকল মানুষকে বোঝানো হয়। এটি হচ্ছে তার মানুষ পদের ব্যক্তার্থ, অর্থাৎ মানুষ পদের পরিমাণ। এই ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণ, তার মানে এখানে পরিমাণকে বোঝানো হয়েছে। আমি একটি সংজ্ঞা দুটো বলে দিই। জাত্যার্থ আমরা বলতে কি বুঝি? যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি নির্দেশ করে সেই সাধারণ বা আবশ্যিক গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের জাত্যার্থ বলে। অর্থাৎ একটি পদের যে সাধারণ গুণ বা আবশ্যিক গুণ যেগুলো থাকবে সেই গুণ বা গুণ সমষ্টিকেই আসলে ওই পদের জাত্যার্থ বলে। অর্থাৎ তাকে আমরা বলছি গুণ হিসেবে, তাকে আমরা আখ্যায়িত করছি, যা যুক্তিবিদ্যার ভাষায় আমরা যাকে বলছি জাত্যার্থ। তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনাতে আসি। সেটি হলো পদের ব্যক্তার্থ তাহলে কি? যে একটি পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা যায় সেই বস্তু বা বস্তুগুলোকেই বোঝায়। যুক্তিবিদগণ ব্যক্তার্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কোন পদ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য সেই বিশেষ বস্তু বা বস্তু সমষ্টি হলো ওই পদের ব্যক্তার্থ। উদাহরণস্বরূপ হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে, সেটি হলো মানুষ পদটিকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষের উপর আরোপ করা যায়, তাই মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ। এই প্রসঙ্গে যুক্তিবিদ পি কে রায় বলেন, একটি পদের ব্যক্তার্থ গঠিত হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তু দ্বারা যার উপর একই অর্থে পদটি প্রযোজ্য থাকে বা প্রযোজ্য। এরকম বিষয়কে আমরা বলছি ব্যক্তার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু পদের জাত্যার্থ নিয়ে একটু কথা বলি। সেটি হলো যে একটি পদের জাত্যার্থ, আমরা এর আগেই আমরা সংজ্ঞাটা বলেছি, এখন আমরা একটু বিস্তারিত জানবার একটু চেষ্টা করি। সেটি হলো একটি পদের জাত্যার্থ বলতে ওই পদ যে গুণ বা গুণাবলী বিশেষভাবে উল্লেখ করে সেই গুণ বা গুণাবলীকে বোঝায়। অর্থাৎ যে গুণ বা গুণাবলী একই শ্রেণীর সকল বস্তুতে বর্তমান বা যে গুণ আছে ওই বস্তুগুলো এরূপ হয়েছে সেই গুণ হলো ওই শ্রেণীর পদের জাত্যার্থ। যুক্তিবিদগণের মতে যখন কোনো পদ বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ বা অনিবার্য গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে তখন সেই সাধারণ ও আবশ্যিক গুণকেই আসলে পদটির জাত্যার্থ বলে। উদাহরণ হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, মানুষ পদের জাত্যার্থ হলো প্রাণিত্ব বা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কারণ এই দুটি গুণ মানুষের মধ্যে তার আবশ্যিক গুণ হিসেবে
বর্তমান থাকে। অর্থাৎ মানুষ পদের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন এক প্রকার জীব, অর্থাৎ মানুষের মধ্যে, অর্থাৎ যেটি সকল মানুষের মধ্যে প্রযোজ্য, সেই গুণটি হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এটাকে সেই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের জাততত্ত্ব। যুক্তিবিদ পি কে রায় বলেন, একটি পদের জাততত্ত্ব গঠিত হয় ওই গুণ বা গুণ ওই সমস্ত গুণের সমষ্টি দ্বারা, যা পদটি দ্বারা নির্দেশিত হয় এবং যা ওই পদের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বিশেষের মধ্যে বর্তমান থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খুব সহজ অর্থে যদি বিষয়টাকে একটু জানি, সেটি হলো যে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণ এবং জাত্যার্থ মানে হচ্ছে গুণ। তাহলে গুণ এবং পরিমাণের সমন্বয়ে একটি যুক্তি বাক্য, যে পদ ব্যবহার করা হয় উদ্দেশ্য এবং বিধেয়, সেই পদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু চলে আসবে এবং আমরা সেইভাবেই চিন্তা করব পদের ক্ষেত্রে তার পরিমাণ এবং গুণের যে বিষয়টি আসে। যে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এরকমই ঘটবে, যখন সংখ্যা বেশি হবে গুণ কম হবে, সংখ্যা যত কম হবে গুণ তত বৃদ্ধি পাবে, এরকমই একটা ধারাবাহিক বিষয় কিন্তু আসবে এবং এটাকেই যুক্তিবিদ্যার ভাষায় বলে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের ক্রমহ্রাস বৃদ্ধির যে নিয়ম, সেটিকে বলে। আমরা সেটি পরবর্তীতে আজকেই সেটা জানবার চেষ্টা করব। তার আগে আমরা আরেকটু জেনে নিই প্রত্যেক এর মধ্যে সম্পর্কটা আসলে কি, সেই সম্বন্ধটা একটু জানার চেষ্টা করি। প্রত্যেক সাধারণ বা শ্রেণীবাচক পদের দুটি দিক আছে। একদিকে তা কতগুলো বস্তু নির্দেশ করে, অন্যদিকে কতগুলো সাধারণ গুণাবলী কে বোঝায় বা গুণ নির্দেশ করে। যে পদ দ্বারা নির্দেশ করা হয় বস্তু গুলো প্রকাশ করে তার ব্যক্তার্থ, এবং ওই পদ দ্বারা যে সাধারণ গুণাবলী বোঝায় তা ওই পদের জাত্যার্থ ব্যক্ত করে। ব্যক্তার্থ হলো বস্তুর পরিমাণের দিক, অপরদিকে জাত্যার্থ হলো বস্তুর গুণের দিক। কোন পদের অর্থ সম্যকভাবে বুঝতে হলে ওটার উভয় দিক সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। প্রকৃতপক্ষে জাত্যার্থ জানা থাকলে ব্যক্তার্থ নির্ণয় করা যায় এবং ব্যক্তার্থের সাথে পরিচয় থাকলে জাত্যার্থ নির্ধারণ করা খুবই সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পদের হ্রাস বৃদ্ধির যে বিষয়টা, অর্থাৎ একটি যুক্তি বাক্যের যে পদ ব্যবহার হয় সেই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থে হ্রাস বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। পয়েন্টারে কাজ করছে না কেন? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু দেখি ব্যক্তার্থ এবং জাত্যার্থে হ্রাস বৃদ্ধির যে পদ্ধতি বা হ্রাস বৃদ্ধির যে ঘটনাটি আছে, যে নিয়মটি আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন ব্যক্তার্থ এবং জাত্যার্থে বিপরীত অনুপাতের নিয়ম, সেই অনুপাতের নিয়ম যাকে আমরা বলি ব্যক্তার্থ এবং জাত্যার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম, সেটি হলো যে যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমে, অর্থাৎ যদি গুণ সংখ্যা বাড়ে তাহলে গুণ কমে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়ে, অর্থাৎ যদি পরিমাণ কমে তাহলে গুণ বেড়ে যাবে। আবার এইটাকেই আরেকভাবে মানে উল্টে বলা হয়েছে, সেটি হলো যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে, অর্থাৎ যদি গুণ বেড়ে যায় তাহলে সংখ্যা কমে যাবে। আবার যদি জাত্যার্থ কমে অর্থাৎ গুণ যদি কমে যায় তাহলে তার ব্যক্তার্থ বাড়ে, অর্থাৎ তার পরিমাণ বাড়ে। আমরা এখন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, সেটি কিভাবে আমরা এই ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে বা জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে ইত্যাদি যে চারটি নিয়ম আমরা দেখেছি, সেই চারটি নিয়মের বিষয়গুলো নিয়ে আমরা একটু ব্যক্তার্থের দিক থেকে আলোচনা করব, আবার জাত্যার্থের দিক থেকেও আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরের যে বিষয়টি অর্থাৎ নিয়মটি দেখলাম, সেটি আমরা যদি এইভাবে জীবের ব্যক্তার্থের সবচেয়ে বেশি কিন্তু জাত্যার্থ তার কম, আমরা একটু উদাহরণ নিয়ে আসলে সবচেয়ে মনে বেশি ভালো হয়। আমরা উদাহরণ একটা নিয়ে এসেছি, সেই উদাহরণটি হলো এরকম যে যেমন জীব শব্দটি যদি আমরা মাঝখানে নিয়ে আসি, তাহলে এই ক্ষেত্রে ব্যক্তার্থ এবং জাত্যার্থকে যদি আমরা হিসাব করি, ব্যক্তার্থ হচ্ছে সকল জীব, এর গুণ হচ্ছে জীব বৃত্তি। আবার এই ক্ষেত্রে যদি আমরা আবার মানুষকে নিয়ে আসি পদ হিসাবে,
তাহলে আমরা এখানে লিখব সকল মানুষ। তাহলে এর গুণ কিন্তু আবার একটু বেশি, সেটি হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আবার যদি আমরা নিয়ে আসি যে সৎ মানুষ, তাহলে আমরা লিখবো এখানে সকল সৎ মানুষ। এই ক্ষেত্রে আমাদের কি হবে? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সততা। তাহলে আমরা জানি যে জীবের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। সেই জীবের সংখ্যা বেশির কারণে তার গুণ মাত্র একটি, সেটি হলো শুধুমাত্র জীববৃত্তি। তাহলে আমরা 1 নম্বর নিয়মটাকে আর একবার একটু নিয়ে দেখি। যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যাত্রার্থ কমবে, অর্থাৎ যদি তার পরিমাণ বাড়ে তাহলে তার গুণ কমে যাবে। আমরা সেটাকে কিভাবে দেখছি? যে সকল জীবের ক্ষেত্রে আমরা বলছি সকল জীব এবং তার গুণ হচ্ছে শুধুমাত্র জীববৃত্তি। আবার যখন সংখ্যার জীবের চেয়ে মানুষের সংখ্যা কিন্তু কম, সেখানে আমরা বলছি সকল মানুষ, তার গুণটিও কিন্তু জীববৃত্তিতে একটু বেশি, আরেকটি বেশি, সেটা জীববৃত্তি। মানুষের জানি মানুষের দুটি মৌলিক গুণ আছে, একটি হচ্ছে জীববৃত্তি, আরেকটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। সৎ মানুষের থেকে মানুষের থেকে আবার সৎ মানুষের সংখ্যা হচ্ছে আরো কম। সেই ক্ষেত্রে এই সৎ মানুষের ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য হয়েছে যে সকল সৎ মানুষ, আমরা জানি মানুষের মধ্যে সৎ মানুষ আছে, অসৎ মানুষ আছে, সেই সৎ মানুষগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে, তার সংখ্যা মানুষের চেয়ে অনেক কম। সেজন্য তার কিন্তু গুণের সংখ্যা আবার একটু বেড়ে গেল। তার মধ্যে যেহেতু সে সৎ মানুষও মানুষ, তার মধ্যে জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তি আছে, প্লাস তার মধ্যে সততা, অর্থাৎ তার গুণ 3টি হয়ে গেল। তাহলে আমরা খেয়াল করছি, ঠিক যদি উল্টো দিক থেকে যদি খেয়াল করি, উল্টো দিক থেকে নিয়ে আসি, যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে যদি যাত্রার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। আমরা এই যাত্রার্থ বাড়ে বলতে আমরা এই যে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা, অর্থাৎ সৎ মানুষের ক্ষেত্রে আমরা দেখছি যে এতগুলো গুণ কিন্তু তার পরিমাণ কম। আবার যদি মানুষের ক্ষেত্রে ঠিক এইভাবে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি নিয়ে আসি, মানুষ পদে যদি যাত্রার্থ হিসেব করি, সেদিক থেকে তার সংখ্যাটা আরো কমে যাচ্ছে, সকল মানুষ। আবার অপরপক্ষে যদি জীব বলি, জীবের ক্ষেত্রে যদি যাত্রার্থ দিক থেকে বিবেচনা করি, তাহলে জীবের গুণ হচ্ছে শুধুমাত্র জীববৃত্তি। তার মানে সেখানে মানুষ, গরু, ছাগল, অত্যন্ত পৃথিবীর সকল জীব সেখানে আছে। তার জন্য যে তার মধ্যে যেটি মৌলিক গুণ থাকবে সেই গুণটিকে আমরা নিয়ে আসছি শুধুমাত্র জীববৃত্তি এবং তার সংখ্যা অনেক বেশি। সুতরাং আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বলছি, অর্থাৎ যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে যাত্রার্থ কমে যাবে, যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ কমে তাহলে যাত্রার্থ বাড়ে, যদি যাত্রার্থ বেড়ে যায় তাহলে ব্যক্তার্থ কমে যাবে, এবং যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। এই বিষয়টি নিয়ে যে কথাগুলো বলছিলাম সেটি এখানে আমরা পরিষ্কার হলাম। আমরা আরেকটু উদাহরণ যদি নিয়ে আসি, সেই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তার্থ এবং যাত্রার্থ হ্রাস বৃদ্ধির একটা চিত্র আমাদের আছে। তার মধ্যে ব্যক্তার্থ অনুসারে আমরা দেখছি যে জীব যখন বলছি তার পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ এটা আমরা ব্যক্তার্থ অনুসারে এটাকে বিবেচনা করা হয়েছে। সেখানে আমরা বলছি সকল জীব। আবার মানুষ, যেমন আমরা এটাকে অন্যভাবেও যদি একটু আলোচনা করতে উদাহরণটা দিতে পারি, যদি আমরা সমস্ত জায়গাটাকে যদি রাজশাহী কলেজ হিসাবে ধরি, রাজশাহী কলেজের শিক্ষার্থী, তাহলে আমরা রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের সমস্ত শিক্ষার্থীকে আমাদের বোঝানো হবে। আবার যদি আমরা শুধুমাত্র যদি মনে করি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাহলে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমে গেল এবং তার গুণও কিন্তু বেড়ে যাবে। আবার যদি শুধু বলে যে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর, তাহলে সেই ক্ষেত্রে আরো কিন্তু তার সংখ্যা কমে যাবে কিন্তু তার গুণটা বেড়ে যাবে। এইভাবেই কিন্তু বিবেচনা করা আমরা করতে পারি। আবার এটা যদি আমরা যাত্রার্থ অনুসারে করি, যেমন আমরা এখানে যে উদাহরণটি আমরা দেখেছি, আমরা বড় জায়গায় অর্থাৎ যাত্রার্থ অনুসারে আমরা গুণকে আমরা যখন বৃহৎ আকারে দেখছি, তখন আমরা বলছি শিক্ষিত মানুষ, যেহেতু গুণ তার বেশি কিন্তু সংখ্যা তার কম। আবার আমরা তার মাঝে নিয়ে এসেছি মানুষের পরিমাণ শিক্ষিত মানুষের চেয়ে একটু বেশি, তার গুণ হচ্ছে 2টি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং জীবের পরিমাণ হচ্ছে, এখানে আমরা গুণ হিসেবে যেহেতু লক্ষ্য করছি তাই জীবকে গুণ হিসেবে মাত্র তার একটি মাত্র গুণ এখানে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অনেকগুলো
বিষয় নিয়ে কথা বলেছি, কথা বলার চেষ্টা করেছি, সেটি তোমাদের অ্যাসাইনমেন্টের যে আলোচনা, সেই অ্যাসাইনমেন্টের আলোচনার মোতাবেক আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। আমরা যদি এই আলোচনার একটু প্রথম থেকে যদি একটু মনে করি, সেটি আমরা বলবো যে আমরা প্রথমে আলোচনা করছি পদ কি। পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহার হওয়ার যোগ্য, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলছি। এবং এই পদের ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দের প্রকারভেদে পদ হচ্ছে, শব্দের যে শ্রেণী বিভাগ করা হয়েছে পদের ক্ষেত্রে, সেটি হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দ। এগুলো নিয়ে আমরা একটু কথা বলেছি। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিদেশে ব্যবহৃত হবে তাকে আমরা বলছি পদযোগ্য শব্দ। আর যে শব্দ বা শব্দ সমষ্টি নিজে বসতে পারে না কিন্তু পদযোগ্য শব্দের সাথে বসে পদ হিসেবে বসার যোগ্যতা অর্জন করে তাকে আমরা বলছি সহপদযোগ্য শব্দ। আর কিছু শব্দ আমরা দেখলাম, হাই, মরি মরি বা আহা ইত্যাদি শব্দগুলো, যেগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিদেশে ব্যবহৃত হতে পারে না, সেই সকল শব্দগুলোকে আমরা বললাম পদ অযোগ্য শব্দ। তারপরেই আমরা যে জিনিসটা জানার চেষ্টা করেছি যে পদ এবং শব্দের মধ্যে পার্থক্যটা কি, সেটা আমরা নির্ণয় করেছি। এরপরে যে বিষয়টি আমরা একটু জানবার চেষ্টা করেছি সেটি হচ্ছে পদের ব্যাক্তার্থ এবং যাত্রার্থ। আমি এই সংজ্ঞা দুটি আরেকবার বলি। যে শব্দ বা এটা এইভাবে যদি আমরা বলি, কোন পদ একই অর্থে যে বস্তু বা বস্তুর সময়ের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুর সময়কে ওই পদের ব্যাক্তার্থ বলে। এবং যে সাধারণ গুণ বা সাধারণ এবং আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি নির্দেশ করে সেই সাধারণ গুণ বা গুণ সমষ্টিকে ওই পদের যাত্রার্থ বলে। আমরা সেই ক্ষেত্রে কয়েকটি উদাহরণও আমরা দেখবার চেষ্টা করেছি এখানে। সেই উদাহরণ দিয়ে আমরা আজকের আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হবে। এবং আগামী দিনে যে ক্লাসটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে পদের প্রকারভেদ। এই পদের প্রকারভেদের মধ্যে যে বিষয়গুলো আমরা পাবো, ইতিমধ্যে আমাদের ক্লাস হয়েছে এর আগে, তারপরেও আমরা আগামী ক্লাসে এটি আনতে চাই। সেটি হলো যে প্রকারভেদের মধ্যে আমরা 10টি প্রকার এখানে পাবো। সরল পদ, যৌগিক পদ, বিশিষ্ট পদ, সাধারণ পদ, সমষ্টিবাচক পদ ও ব্যষ্টিবাচক পদ, সদর্থক পদ, নৈনর্থক পদ, বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ, একার্থ পদ, অনেকার্থ পদ, বস্তুবাচক পদ, গুণবাচক পদ, নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ, নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ, আরেকটি হচ্ছে যাত্রাত্মক পদ, অযাত্রাত্মক পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বাড়ির কাজ আজকের পাঠ অনুসারে অর্থাৎ আজকের যে আলোচনা অনুসারে যদি বাড়ির কাজ তোমাদেরকে দিই, সেটা এরকম যে পদ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পদ কি। আরেকটি হচ্ছে শব্দের প্রকারভেদে পদ কত প্রকার, আর একটি হচ্ছে ব্যাক্তার্থ যাত্রা হ্রাস বৃদ্ধির নিয়ম উল্লেখ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আবার আমরা এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা তোমাদের আমরা চেষ্টা করব অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার জন্য। এবং সাথে সাথে যেহেতু আমরা একাধিক প্রথম বর্ষের একাধিক ক্লাস, একই ক্লাস একাধিকবার আমাদের নেওয়া হয়েছে, সে কারণে আমরা অধ্যক্ষ স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এখন থেকে দ্বাদশের যে ক্লাস সেগুলোও নিয়েও তোমাদের সাথে আগামী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।